শুরু করছি ক্লাস 12-এর ভেক্টর, ঠিক আছে। হ্যাঁ, ভেক্টর আমরা ক্লাস 11-এও পড়েছি। কেউ বলতে পারবে ভেক্টর, হোয়াট ইজ এ ভেক্টর? যার মানও আছে এবং দিকও আছে, ঠিক আছে। আমি এখান থেকে সাপোজ চতুর বাস স্ট্যান্ড যাবো, অনেক রাস্তা আছে, একটা এটা রাস্তা, এটা ওই দিক দিয়ে ঘুরে ঘুরে যাব, তাই তো। তো আমাকে বলতে হবে যে আমি কোন দিক দিয়ে যাব, মানে একটা আমার ডিরেকশান যখন থাকবে, মান থাকবে তার সঙ্গে তার ডিরেকশান থাকবে, তখন সেটাকে বলা হয় ভেক্টর। ম্যাথে কাকে ভেক্টর বলা হয়? ম্যাথে ভেক্টর বলা হয় আর ডিরেক্টেড লাইন সেগমেন্ট, তার মানে একটা লাইনের সেগমেন্ট মানে সরল লেখার অংশ বা রেখাংশ বলি, তাতে ডিরেকশান দেওয়া আছে, ঠিক আছে। কি বললাম? আর ডিরেক্টেড লাইন সেগমেন্ট মানে একটা লাইন সেগমেন্ট যার ডিরেকশান দেওয়া হচ্ছে, সেটাকে বলা হয় ম্যাথের ক্ষেত্রে ভেক্টর, ঠিক আছে। বুঝতে পেরেছি? তাহলে কী বলা হচ্ছে, ভেক্টরের একটা মানও থাকবে এবং অভিমুখও থাকবে, তাই তো। আচ্ছা, ভেক্টর বলতে গেলে আমাদের সবসময় একটা প্রারম্ভিক ভেক্টরকে চিহ্নিত করতে হবে, মানে যেটা থেকে আমরা ডিসকাস করব যে আমরা এখান থেকে অন্য কোথায় যাচ্ছি, তাই তো। মানে বলতে পারি ওটাকে আমরা কি বলবো, ওই নামটাকে ইনিশিয়াল ভেক্টর বলতে পারবো একটা, ঠিক আছে। মানে যেটা আমরা ছোটোবেলায় না, স্থানাঙ্ক জমিতে ও বলেছি তো আমরা, ও এই যে ওটাকে কি বলেছি, অরিজিন বলেছি বা মূলবিন্দু বলেছি, সেটা ভেক্টরের ক্ষেত্রে কি হয়ে যাচ্ছে, ইনিশিয়াল পয়েন্ট, ঠিক আছে। এবার এটা থেকে আমরা মেজার করব। সাপোজ কোনো একটা বিন্দু ছিল যেটা আমাদের, যদি আমরা এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ বলতাম, ঠিক আছে, তো সেই ক্ষেত্রে এক্স অক্ষ ওয়াই অক্ষ বলার ক্ষেত্রে এখানে যদি কোনো একটা বিন্দু থাকতো পি, আর সাপোজ তার আমি স্থানাঙ্ক নিলাম মনে কর আর কমা এস, আর একটা ভেক্টর লিখবো থাক, তাহলে ভেক্টর বিন্দু নিলাম এ কমা বি, ঠিক আছে। তো এই ক্ষেত্রে আমি যদি বলি যে ওপি, আর যদি ভেক্টরের ক্ষেত্রে এই বিন্দুটা কি হয়ে যাবে, এই ভেক্টরের ক্ষেত্রে এই বিন্দুটাই হয়ে যাবে ওপি ভেক্টর, ঠিক আছে। নর্মাল আমাদের স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে পি বিন্দুর স্থানাঙ্ক যদি এবি হয়, ভেক্টরের ক্ষেত্রে কি বলবো, ওপি ভেক্টর বলবো, ঠিক আছে। আর সেটাকে কি করে চিহ্নিত করব আমরা, এক্সে মনে রাখবো এক্স অক্ষের দিকে একটা ইউনিট ভেক্টর থাকে, ইউনিট মানে যার মান হচ্ছে 1, আমরা আসছি মান কি করে বের করতে হয়। আর ওয়াই অক্ষের দিকে থাকে জে ক্যাপ, ঠিক আছে, আর জেড থাকলে কে ক্যাপ থাকে, তাই। তো এই ওপি ভেক্টরটাকেই বলা হবে এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ, ঠিক আছে। বোঝাতে পারছি আমি কি বলতে চাইছি, ঠিক আছে। তাহলে এই যদি ও হয় পি হয়, যদি একটা ডিরেকশন দেওয়া আছে কিন্তু, মানে ও থেকে পি এর দিকে যাচ্ছি, ঠিক আছে, ওপি। আর পজিশন ভেক্টর বা অবস্থান ভেক্টর কোনটাকে বলে, ঠিক আছে। সাপোজ ওপি ভেক্টরকে আমি আর দিয়ে চিহ্নিত করলাম, এই ওপি ভেক্টরটাকে আর দিয়ে চিহ্নিত করলাম, ঠিক আছে। তখন বলবো এই ওপি ভেক্টর বা আর ভেক্টর, যেটা কিনা কি আছে অ্যাকচুয়ালি আমার কাছে, এ আই প্লাস বিজে, ঠিক আছে। তাহলে ওপির পজিশন ভেক্টরটাকে কত বলা হলো, আর ভেক্টর বলা হলো, ঠিক আছে। পজিশন মানে বলতে গেলেই বুঝতে হবে যে কারো সাপেক্ষে আমি আলোচনা করছি, সে কার সাপেক্ষে আলোচনা করছি, তাহলে এখানে আমি ও এর সাপেক্ষে আলোচনা করছি, ঠিক আছে। ও এর সাপেক্ষে পি এর পজিশন, সেটাকে বলা হচ্ছে ওপির অবস্থান ভেক্টর বা পজিশন ভেক্টর, ঠিক আছে। আর সবসময় সেটাকে বললাম যে এক্স অক্ষের দিকে যেটা, তার সঙ্গে আই লাগিয়ে দেবো, ওয়াই অক্ষের সঙ্গে যেটা, সেটার সঙ্গে জে লাগিয়ে দেবো। যদি এরা 3D হয়, মানে আরেকটা যদি অ্যাক্সিস চলে আসে জের অ্যাক্সিস, সেই ক্ষেত্রে এখানে যদি সি বিন্দু থাকে তাহলে সি কে দেবো, ব্যাস। এই হচ্ছে কি আমাদের কাছে ভেক্টর। এবার এই ভেক্টরটার মান কি করে বের করতে হয়, ঠিক আছে। তো এই ভেক্টরটার মান মানেই হচ্ছে গিয়ে এই যে ও থেকে পি এর দূরত্ব, সেটাই হচ্ছে ওপি ভেক্টরের মান। কি করে বের করতে হয় ওপি ভেক্টরের মান, মনে রাখবো সবাই, একটা ভেক্টরের যদি আমাকে মান বের করতে বলে, সেটাকে আমরা মডুলাসে চিহ্নিত করব, আর তার মানটা হবে রুট ওভার আই এর যেটা সহগ আছে তার স্কোয়ার, আর জে এর যেটা সহগ আছে তার স্কোয়ার। যদি এটা আর যদি সি থাকতো সি কে ক্যাপ, তাহলে সি এর স্কোয়ার করতাম, ঠিক আছে। তাহলে বেশি কিছু না, এটা আর আমার কাছে ওপির দূরত্বটাই বের হলো, সেটাই হচ্ছে গিয়ে এই ভেক্টরটার মান। বোঝাতে পারলাম? এবং ও থেকে পি এর ডিরেকশন দেওয়া আছে, তাই এটা একটা ভেক্টর হয়ে গেছে। মান তো ছিলই এবং ডিরেকশনও দেওয়া আছে, তাই এটাকে কি বলছি আমরা, ভেক্টর বলছি। আশা করি ক্লিয়ার হলো সবার। এবার এই রকমের ভেক্টরের কয়েকটা জিনিস আমরা আলোচনা করব, যে কোন ভেক্টরকে কি বলে, বিভিন্ন রকম নাম দেওয়া আছে। বইটা খুলবো সবাই, দেখ প্রথমের দিকেই। এখানকার একটা ভালো জিনিস যে এখানকার অঙ্কগুলো খুব ইজি হয়, ঠিক আছে। ওকে, সব থেকে প্রথমে দেখো ভেক্টরের সংজ্ঞা যেটা লেখা আছে, মানে ভেক্টরের সংজ্ঞা তো পড়লাম আমরা। তারপরে বলছে কয়েকটি সংজ্ঞা লিখে, অকার্যকর বা শূন্য ভেক্টর বা বলা হচ্ছে নাল ভেক্টর। হোয়াট ইজ আ নাল ভেক্টর? মানে যে ভেক্টরের কোনো ডিসপ্লেসমেন্ট হলো না, মানে যেখানে শুরু সেখানেই শেষ, সেই ভেক্টরটাকে আমরা নাল ভেক্টর বলছি, অকার্যকর ভেক্টর বা শূন্য ভেক্টর, ঠিক আছে। তারপরটা কী বলা হচ্ছে দেখা যাক। তারপরে দেওয়া আছে একক ভেক্টর। আচ্ছা, এই যে একক ভেক্টর, যেটাকে ইংরেজিতে বলা হচ্ছে কি
ইউনিট ভেক্টর, যে ভেক্টরের মানটা হচ্ছে কি এক, সেটাকে কি বলছি, একক ভেক্টর বা ইউনিট ভেক্টর। এই যে আই ভেক্টরটা আছে না এক্স অক্ষের দিকে, এটার কিন্তু এটা আই ক্যাপ বা জে ক্যাপ বা কে ক্যাপ, এরা সবাই কিন্তু কি ভেক্টর বলা হচ্ছে এদেরকে, ইউনিট ভেক্টর। মানে এদের প্রত্যেকের মান তাহলে কত, আই, ওই প্রত্যেক মান হচ্ছে গিয়ে 1, ঠিক আছে। এক্স অক্ষের দিকে আই ক্যাপ নেওয়া হয়, ওয়াই অক্ষের দিকে জে ক্যাপ, আর জেড অক্ষের দিকে কে ক্যাপ নেওয়া হয় এক্স ওয়াই আর জেড অক্ষের ক্ষেত্রে, ঠিক আছে, বোঝাতে পারলাম? ওকে, নাও একক ভেক্টর যদি সবারই ক্লিয়ার হয়, তারপরেরটা কী দেওয়া আছে দেখি, সমান ভেক্টর। দুটি ভেক্টর কখন সমান হবে, যদি তাদের ডিরেকশনটাও একই হয় এবং মানটাও একই হয়, তখন বলবো তারা সমান ভেক্টর। তারপরে বলেছে ঋণাত্মক বা বিপরীত ভেক্টর। ঋণাত্মক ভেক্টর তার মানে সাপোজ এই যে একটা ওপি ভেক্টর লিখেছিলাম আমি, আর এ থেকে দেখ লক্ষ্য করবি এর ঠিক উল্টো দিয়ে একটা ভেক্টর রাখছি কিউ, ঠিক আছে, তাহলে দেখ আর এর ডিরেকশনটা উল্টো দিয়ে দিলাম। তা আর সাপোজ আমি এই ওপি আর ও কিউর দূরত্বটাও সেম ছিল, ঠিক আছে, তাহলে আমরা সেই ক্ষেত্রে কি বলবো, ও কিউটা হচ্ছে গিয়ে, ও কিউ ভেক্টরটা হচ্ছে মাইনাস অফ ওপি ভেক্টর, ঠিক আছে, ওপির উল্টো দিকে আছে, তাই এটাকে বলা হচ্ছে ওপি এর বিপরীত ভেক্টর, তাই ও কিউটাকে বললাম আমরা মাইনাস অফ ওপি, ঠিক আছে, ক্লিয়ার হলো বিপরীত ভেক্টর। তারপরে চলে আসছি, এগুলো লাগবে না, সমরেখ মানে একই সরলরেখায় যেগুলো আছে, সমপ্রারম্ভিক মানে যেগুলো একই জায়গা থেকে শুরু হচ্ছে, এই যে ওপি ও কিউ বা এটাকে আমি দিলাম ও এ, এই যেগুলোকে বলা হচ্ছে সমপ্রারম্ভিক ভেক্টর, মানে এক জায়গা থেকে শুরু হচ্ছে। নেক্সট কী দেওয়া আছে, এগুলো লাগবে না, স্থানিক বা মুক্ত ভেক্টর লাগবে না, ওকে ঠিক আছে। হ্যাঁ, এবার চলে আসছি আমরা ভেক্টরের যোগ বা বিয়োগ, যেটা আমাদেরকে শিখতে হবে, আর সেটা হচ্ছে গিয়ে ভেক্টর ট্রায়াঙ্গেল ল, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। আমি আবার বলছি, অনেকে হয়তো অন্যভাবে শিখেছিস ভেক্টর ট্রায়াঙ্গেল লটা, আমি আমার মতো করে বলবো, ঠিক আছে, আমার যেভাবে মনে রাখতে সুবিধা হয় আমি সেভাবে বলবো। অনেকে হয়তো আমার সাথে এগ্রি নাও করতে পারিস, কিন্তু আলটিমেটলি জিনিসটা একই, ঠিক আছে, আমি বোঝাচ্ছি আমার মতো করে। দেখ, হোয়াট ইজ ভেক্টর ট্রায়াঙ্গেল ল? ভেক্টর ট্রায়াঙ্গেল লয় নিশ্চয় একটা ট্রায়াঙ্গেল থাকবে, বুঝতেই পারছি, তো ট্রায়াঙ্গেলটা আঁকি। এই সাপোজ একটা ট্রায়াঙ্গেল, ঠিক আছে, এটা ও ছিল, ঠিক আছে, এটা ও ছিল, এটা এ ছিল, এটা বি ছিল, ঠিক আছে। তো ও এর আমি কী নিলাম, পজিশন ভেক্টরটাকে এ নিলাম, মানে এই ভেক্টরটাকে এ নিলাম, ঠিক আছে। কখনো ভাববি না যে এখান থেকে ডিস্টেন্সটা হচ্ছে গিয়ে এ, মানে দূরত্বটা এ বা বাহুর দৈর্ঘ্য এ না, কিন্তু ও এ ভেক্টরটাকে আমি এ ভেক্টর দিয়ে নাম দিলাম, ঠিক আছে। আচ্ছা, ও বি ভেক্টরটাকে আমি বি ভেক্টর দিয়ে নাম দিলাম, মানে আমি ধরলাম যে এখান থেকে এটা এদিকে যাচ্ছে, দাঁড়া, ও বি তো না, ও বি তো এটা অ্যাকচুয়ালি, তাই না, তো ও বি ভেক্টরটাকে আমি বি দিয়ে নাম দিলাম, ঠিক আছে। এবার লক্ষ্য কর, ভুল করে দিয়েছি, অসুবিধা নেই, কোনো অসুবিধা নেই। দেখ, জেনারেলি মনে রাখবি এই ভেক্টরটা এবং এই ভেক্টরটা যোগ করে, হ্যাঁ বল কি বলছিস, ও এ, দেখ টাকা একবার, এটাকে এই ডিরেকশানে নিয়েছি, যে ডিরেকশানটা তুই ডিরেকশানটা ফলো কর, ও এ ভেক্টর, এই ভেক্টর সেম ডিরেকশানে, এই ভেক্টরটা উল্টো ডিরেকশানে, যে দুটো সেম ডিরেকশানে আছে তাদের যোগফল যেটা উল্টো ডিরেকশানে তার যোগফলের সঙ্গে সমান। এবার তুই কী বলছিস বল আমাকে, মানে তুই কি বলতে চাইছিস, মানে তুই বলছিস এই দুটোকে করে এটা উল্টো করতে পারবো? হ্যাঁ, তাহলে তোকে ছবিটা এভাবে আঁকতে হবে, মানে তুই যাই কথা বলিস না, টাকা এদিকে, যদি তুই বলিস যে আমি এইটাকে এদিকে নিলাম, এইটাকে এদিকে নিলাম, ঠিক আছে, তাহলে এই দুটো ডিরেকশন যেটা ফলো করতে এটা করলে উপরে দিতে হতো, তাহলে এদিকে দিয়ে দিতে হবে। তখন সেই ক্ষেত্রে দেখ, সাপোজ যদি এটাকে এ, এটাকে বি, এটাকে সি বলিস, সেই ক্ষেত্রে তোর এ বি ভেক্টর আর বিসি ভেক্টর যোগ করে কি ভেক্টর আসবে বল, এসি ভেক্টর আসবে, বুঝতে পেরেছিস? এবার তাহলে ক্লিয়ার হলো ব্যাপারটা, আমার কনসেপ্টে আমি এটা বুঝি, ঠিক আছে। তোরা হয়তো অন্যভাবে শিখেছিস, তাই না, একটা ট্রায়াঙ্গেল না, কিন্তু নেট রেজাল্ট তো এটা এসেছিল, নেট রেজাল্ট তো এটা আসবে, আলটিমেটলি শিখেছিস অন্যভাবে, আমার মতো করে হয়তো কেউ বলেনি, আমি আমার মতো করে বলি, এই না কেন আমার একটা সুবিধা লাগে, ঠিক আছে। এসি হবে, সিএ হলে তো সেম ডিরেকশন হয়ে যেত, ঠিক আছে, সিএ হলে তো সেম ডিরেকশন হয়ে যেত ভেক্টরটার, ইয়েস, রেজাল্টেন্ট ভেক্টর বলা হয় এটাকে, অবশ্যই এসিটা হচ্ছে রেজাল্টেন্ট ভেক্টর, এই দুটো রেজাল্টেন্ট ভেক্টর একদম, ঠিক আছে। আর এটা ভেক্টর ট্রায়াঙ্গেল লয় বলে এটাকে, বুঝতে পেরেছিস সবাই? এবি ভেক্টর আর বিসি ভেক্টর রেজাল্টেন্ট ভেক্টর যেটাও বলতে চাইছে সেটাকে এসি ভেক্টর বলে, ঠিক আছে, হলো। এবার বল আমাকে যে আচ্ছা ভেক্টরের যেটা যোগফল, ভেক্টরের যেটা অ্যাডিশন, সেটা বলছে যে কমিউটেটিভ লকে সিদ্ধ করে। কমিউটেটিভ ল মানে বিনিময় নিয়ম, মানে কি ছোটবেলা থেকে পড়ে আসছি আমরা, এ প্লাস বি যোগ করে যেটা আসবে, বি প্লাস এ ভেক্টর যোগ করে সেটা আসবে, এটাকে বলা হয় কমিউটেটিভ ল বা বিনিময় নিয়ম, মনে পড়লো?
ঠিক আছে। বা আরেকটা বলছে ভেক্টর অ্যাডিশন ল, সেটা আবার অ্যাসোসিয়েটিভ লকেও সিদ্ধ করে। তার মানে এ প্লাস বি এর সাথে সি যোগ করলে যা আসবে, এ এর সাথে বি প্লাস সি যোগ করলেও একই জিনিস আসবে। এটাকে বলা হচ্ছে অ্যাসোসিয়েটিভ ল বা সংযোগ নিয়ম। মনে পড়লো? ওকে, এইবার যেটা বলার আমার সেটা হচ্ছে সবাই একটা একদম ইম্পর্টেন্ট নোট বলে লিখে রাখ সবাই। এই নোটটা দিয়ে একটা অঙ্ক বা এটার সাহায্যে কোনো অঙ্ক দেখবি, এটা অনেকবার ইউজ করব আমরা, সবাই লিখবো। এ ভেক্টর, সবাই লিখবো। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস লেখাচ্ছি আমি। দেখ ছবি এঁকেছি আমি, বোঝা যায় যে কী সেটা বলে দিচ্ছি আমি। লিখেছি, সবাই লিখে নে আগে। শোন তাকাই দিকে কী বলতে চাইলাম। এর ভেক্টর আছে একটা এ ভেক্টর, এর অভিমুখে মানে এ যেদিকে আছে সেই দিকে আমরা কি চাইছি, একটা একক ভেক্টর বা ইউনিট ভেক্টর চাইছি। এই ভেক্টরটার অভিমুখে মানে এরই দিকে একটা একক ভেক্টর চাইছি। সেটার জন্য কি করব, এই ভেক্টরটাকে তার মডিউলাস দিয়ে ভাগ করে দেবো, আর তখন সেটাকে এ ক্যাপ বলা হয়। ঠিক আছে, বুঝতে পারলে? আমি এখানে এ ক্যাপটা লিখতে ভুলে গেছিলাম বলে এখানে ইকুয়ালটা দিলাম, ম্যাটার করে না। তুই এখানে কমা দিয়ে এই ক্যাপ ইকোসটা লিখে দে। ঠিক আছে, যে কোনো ভেক্টর তার দিকে, ভালো করে বুঝে এই জিনিসটা কী বলতে হয়ে চাইছে, যে কোনো ভেক্টর তার দিকে আরেকটা ইউনিট ভেক্টর মানে একক ভেক্টর চাইছিস, কি করবি, ওই ভেক্টরটাকে তার মডিউলাস দিয়ে ভাগ করে দিবি। ঠিক আছে, আরেকটা নোট লিখ। কথা না, কি লেখা হলো দেখ। বলছে এই একটা ভেক্টর, তার সমান্তরাল যদি কোনো ভেক্টর হয় সেটাকে আমরা কোনো একটা ধ্রুবক ইন্টু এ ভেক্টর লিখব। ঠিক আছে, বোঝাতে পারলাম কি বলতে চাইছি? ওকে, কি সমস্যা? হ্যাঁ, এই কথা না, একদম কথা না। আমরা স্থানাঙ্ক জ্যামিতিতে একটা জিনিস পড়েছিলাম, এই তাকা, এদিকে তাকা, কথা একদম বলিস না। এই একটা এ বি সরল লেখা, ভালো করে বুঝবি, এ বি সরল লেখা। ঠিক আছে, একটা বিন্দু পি বিন্দু, যেটাকে এই সরল লেখাটাকে এসে m/n অনুপাতে বিভক্ত করে দিয়েছিল। তখন আমরা এই পি বিন্দুর স্থানাঙ্ক লিখেছিলাম। ঠিক আছে, একবার লিখেছিলাম ইন্টারনালি, একবার লিখেছিলাম এক্সটার্নালি, তাই তো? আর সূত্রটা কী ছিল বেসিক্যালি, যদি এখানে x1 y1 এখানে x2 y2 লিখতাম, তাহলে mx2 প্লাস ny1 বাই m প্লাস n। সিমিলারলি কমা দিয়ে my2 ny1 বাই m প্লাস n, এটা ছিল স্থানাঙ্ক জ্যামিতির ক্ষেত্রে। সেম জিনিস এখানেও আছে। যদি এ ভেক্টরের পজিশন ভেক্টরটা এ ভেক্টর হয়, মানে এখানে কোথাও একটা ও আছে ধরে নে, ঠিক আছে, তাহলে এ ভেক্টর পজিশন ভেক্টর কত বললাম, এ ভেক্টর। বি ভেক্টরের পজিশন কত বললাম আমি, বি ভেক্টর। তাহলে আর যদি m/n অনুপাতে পিটা এটাকে বিভক্ত করে, তাহলে পি এর পজিশন ভেক্টর হবে m ইন্টু বি ভেক্টর প্লাস n ইন্টু এ ভেক্টর ডিভাইডেড বাই m প্লাস n। বই লেখা আছে, ঠিক আছে, দেখে একবার সবাই সংক্ষিপ্তকরণের
5-এর 2 দেখে নে। আর এটাকে বলে ইন্টারনালি, যদি এক্সটার্নালি হতো তাহলে সেক্ষেত্রে মাইনাস আসতো মাঝখানে, ব্যাস। ওখানেও মাইনাস ছিল, এখানেও মাইনাসই আছে। এটা ইন্টারনালি, এক্সটার্নালি হলে কি হবে, মাঝখানে মাইনাস হবে, এতটুকুই পার্থক্য। লেখা আছে বইয়ে, দেখে নিলি সবাই? ওকে, ভালো আছিস? ওকে, এবার যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে দিক কোসাইন, ঠিক আছে, যেটাকে আমরা ডাইরেকশন কোসাইন বলি। কতজন বুঝে দেখি ডাইরেকশন কোসাইন্স? কেউ ডাইরেকশন কোসাইন বা দিক কোসাইন পড়েছিস? অবশ্যই পড়েছিস। কি জিনিস? হলো না, ঠিক আছে, সবাই লিখি, হেডিং করি, দিক কোসাইন ব্র্যাকেটে লিখ ডাইরেকশন কোসাইন্স, দিক কোসাইন ব্র্যাকেটে ডাইরেকশন কোসাইন্স। কথা না, ডাইরেকশন কোসাইন্স শর্টকাট ফর্ম হচ্ছে ডিসিএস, ডিসিএস ডট, অ্যাকচুয়ালি নট ডিসিএস, ডিসিএস ডট, ঠিক আছে। ডাইরেকশন কোসাইন জিনিসটা কি? আচ্ছা, যে জিনিসটা সরল লেখার জন্য প্রযোজ্য সেটা ভেক্টরের জন্য প্রযোজ্য। সরল লেখার ভেক্টর তো একই জিনিস। ভেক্টরে কি বললাম, একটা সরল লেখারই অংশ যার ডিরেকশন দেওয়া আছে, তাই তো? তাহলে আমি সরল লেখা লিখলে কোনো অসুবিধা আছে কি? না, লিখে দিই তাহলে। যদি একটি সরল লেখা এক্স ওয়াই ও জেড অক্ষের সাথে যথাক্রমে আলফা, বিটা ও গামা এই গোষ্ঠীতে হস্তি না দীর্ঘি কি হবে? দীর্ঘি, দীর্ঘি না হস্তি হবে? দীর্ঘি হবে। কি লেখা আছে বইয়ে দেখতো? হস্তি হবে? দীর্ঘি, দীর্ঘি, দীর্ঘি আছে। এই শ্রেয়া,
তাড়াতাড়ি লিখে না তো, এটা বুঝিয়ে তারপরে যাবো পরেরটাতে। দেখ এই দিক কোসাইন কি জিনিস দেখ, বলছে একটা সরলরেখা বা ভেক্টর যদি এক্স ওয়াই আর জেড অক্ষের সাথে আলফা বিটা গামা কোণ করে থাকে। দেখ সরলরেখা নিয়েছি কালো কালিটা, এক্স অক্ষের সঙ্গে কত কোণ করেছে আলফা, ওয়াই অক্ষের সঙ্গে কত কোণ করেছে বিটা, জেড অক্ষের সঙ্গে গামা। তাহলে প্রত্যেকটার সঙ্গে কস লাগিয়ে দে, কস আলফা কস বিটা আর কস গামা, এগুলোকেই বলা হচ্ছে দিক কোসাইন। বুঝলা, বুঝতে পারলাম সবাই? তাহলে আলফা বিটা গামা কোণ করলে কস আলফা কস বিটা কস গামা এগুলোকেই বলা হচ্ছে দিক কোসাইন। ঠিক আছে, বুঝেছি তো? এবার কস আলফাকে এল দিয়ে লেখা হয়, কস বিটাকে এম দিয়ে লেখা হয়, কস গামাকে এন দিয়ে লেখা হয়। আমি লিখছি না, যারা তৈরি করেছেন স্ট্যান্ডার্ড নোটেশন দিয়েছেন, কস আলফাকে এল, কস বিটাকে এম আর কস গামাকে এন, এবং এদের মধ্যবর্তী একটা খুব সুন্দর সম্পর্ক আছে। সেই সম্পর্ক আছে এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার যোগ করলে কত হয় 1 হয়। প্রমাণটা দেখানো যায়, আমাদের দরকার নেই, ঠিক আছে, কিন্তু প্রমাণটা খুব ইজি, যাই হোক তো আমার দরকার নেই বলে দেখালাম না। যেটা এবার জানতে হবে সেটা হচ্ছে দিক অনুপাত বা ডাইরেকশন রেশিওস, সেটা কি জিনিস, সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। বলছে যদি প্রচণ্ড মার খাবি, তাড়াতাড়ি লিখবি, দূর। এবার বলা হচ্ছে ডাইরেকশন রেশিওস বা দিক অনুপাত, সেটা কি জিনিস, সেটা বলা হচ্ছে যদি আমি এমন তিনটে সংখ্যা খুঁজে পাই এ বি সি, যাতে করে কি হচ্ছে এল বাই এ, এম বাই বি আর এন বাই সি, এই তিনটে অনুপাত সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, মানে দেখ এদেরই অনন্য বেসিক্যালি, এর কিছু না, তাই না? যখন এদের এই অনুপাতগুলো সমান হয়ে যাচ্ছে, মানে এই এলিমেন্ট কী জিনিস আবার ডাইরেকশন কোসাইন, কিন্তু আমার নতুন করে বলার দরকার নেই যে এল বাই এ এম বাই বি এন বাই যদি সমান হয়ে যায় তখন এ বি সিকে কী বলা হবে, দিক অনুপাত বলা হবে। ঠিক আছে, এটাকে উল্টো লিখতে পারতাম, এ বাই এল বি বাই এমও করতে পারতাম, একই জিনিস। এবার দেখ আমি একটা জিনিস করছি এখানে নোট করে, কি নোট করলাম দেখ, এল বাই এ এম বাই বি এন বাই সি ছিল আমার কাছে দেওয়া, এটাকে আমি কে ধরলাম, ধরার পর এখান থেকে আমি এল এর মানটা কত পেলাম এ কে, এম এর মানটা কত পেলাম বি কে, এন এর মানটা সি কে। এক নম্বরে কী বলা হয়েছিল এল স্কোয়ার এম স্কোয়ার এন স্কোয়ার কত হয় 1 হয়, তাহলে এখানে কত হয়ে যাবে এ স্কোয়ার কে স্কোয়ার বি স্কোয়ার কে স্কোয়ার সি স্কোয়ার কে স্কোয়ার, কে স্কোয়ার কমন চলে গেল, এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার 1 দেওয়া আছে, তাহলে কে স্কোয়ারের মানটা কত পাবো 1 বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কে এর মানটা কত পেলাম তাহলে 1 বাই রুটের মধ্যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, লিখেছিস? অতএব সবাই লিখ এল এর মানটা তাহলে কত হয়ে গেল, লিখ এবার পরের লাইনে যে এল এর মানটা হয়ে গেল এ বাই রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার, লিখ, আমার এখানে জায়গা হচ্ছে না। এল এর মানটা হয়ে গেল এ বাই রুট ওভার এটা, এম এর মানটা বি বাই রুট ওভার এটা, আর এন এর মানটা সি বাই রুট ওভার এটা, লিখেছিস? ওই তো এল এ ইন্টু কে, তো এ থাকলো আর কে এর মানটা কত পেয়েছি 1 বাই এটা, তাহলে কত হয়ে যাবে এ বাই রুট ওভার এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার।
কে এর মানটা বের করে দিলাম, তাও বলছে এর মানটা কি করে হবে। চোখ থাকতে অন্ধ, পা থাকতে পঙ্গু। কেউ কি বুঝতে পারলি কি হলো? কি বুঝতে পারলি বলতো আমাকে? হ্যাঁ, কি হলো, কেন করলাম এটা আমি? কেউ বুঝতে পারলি? এটা অকারণে করলাম? এটার কারণ আছে নিশ্চয়ই, কিছু বুঝতে পারলি না কেন করলাম? না দেখ, আমার যদি ডিরেকশন রেশিওর মান জানা থাকে, আমি ডিরেকশন কোসাইনটা বের করতে পারবো। এই তো দেখ না, a/√a² + b² + c², এবিসি বলে দিয়েছে ডিরেকশন রেশিওস। তাহলে ডিরেকশন কোসাইনের মান পেয়ে গেলাম না? এল এর মানটা কি পেলাম? a/√, এটা b/√, ওটা আর c/√, এটা পেয়ে গেলাম তো। ওটাই লিখে রাখ। অতএব ডিরেকশন রেশিওস বা দিক অনুপাতের মান জানা থাকলে উপরোক্ত ফর্মুলা, এই সূত্র দ্বারা ডিরেকশন কোসাইনের মান বের করা যায়। লিখে রাখ। ওটা তো শিখলাম নাকি? এই যে এলএমএন এর মানগুলো পেলি এবিসি দিয়ে পেয়েছিস তো, তার মানে কি ডিরেকশন রেশিওর মান জানা থাকলে ডিরেকশন কোসাইনের মান পাওয়া যাবে। এটা সোজা কথা একেবারে। এই ডিরেকশন মান জানা থাকলে ডিরেকশন রেশিওর মান জানা থাকলে ডিরেকশন কোসাইন পাওয়া যাবে। রেশিওটা এবিসি, কোসাইনটা এলএমএন। দিক অনুপাতের মান জানা থাকলে দিক কোসাইনের মান পাওয়া যাবে। দিক অনুপাত এবিসি ছিল, কেন রে? এ কে ছিল তো, তো এর সাথে কে এর মানটা গুণ করলাম। কে এর মানটা কত পেয়েছি? 1/√, এটা তো। তাহলে ভগবান, বুঝতে পেরেছি সবাই? হ্যাঁ, তোদের দুটোকে কান ধরে মলা দেবো আমি। কিছুই করিস না তুই, কোনোদিনই কিছু করিস না, ভদ্র একেবারে। সবাই লিখে নিয়েছো সব কিছু? চলো, ফর্মুলা মোটামুটি সব হয়ে গেছে, অঙ্ক করি এবার। পাওয়া যায়। চলো, উদাহরণ 6 সবাই। কি বলেছে অঙ্কটা পড়েছিস সবাই? বলছে ভেক্টর পদ্ধতির প্রয়োগে দেখাও যে এই বিন্দু তিনটি সমরেখ। ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করছি, এই বিন্দু তিনটি এবিসি তিনটে বিন্দু নিয়ে নিচ্ছি। ঠিক আছে, তো লিখ সবাই। ধরি এ বলে প্রথম বিন্দুটাকে নিলাম, 2 - 1, আর কত আছে 3। বি বলে নিয়ে নিলাম 3 - 5 1। ও সি বলে নিয়ে নিলাম কত আছে -1 11 আর 9। ঠিক আছে, তাহলে আমাকে বলবি যদি ওটাকে বলি প্রারম্ভিক ভেক্টর, তাহলে ও এ ভেক্টরটাই হয়ে গেল এটা, তাই তো? আচ্ছা, একটা ত্রিভুজটা এঁকে নিই। এই হচ্ছে একটা ত্রিভুজ, সাপোজ এ বি সি। আচ্ছা, এবার আমাকে বল, অতএব যদি লিখে রাখ, যদি ও প্রারম্ভিক ভেক্টর হয়, প্রারম্ভিক বিন্দু হয়, তবে এই ও এ ভেক্টরটা কত বলবো বল? 2i ক্যাপ, বুঝছিস তো? 2i ক্যাপ - j ক্যাপ 3k ক্যাপ। হ্যাঁ, ও বিটা কত হবে? ও সিটা -i ক্যাপ +11 j ক্যাপ 9k ক্যাপ। আচ্ছা, আমাকে কি প্রমাণ করতে বলেছে বলতো? ও সরি, ভেক্টর, আমি ত্রিভুজ কেন আঁকলাম রে? ত্রিভুজ প্রমাণ করতে বলেনি আমাকে, ত্রিভুজটা কেন আঁকছি? ত্রিভুজ দরকার নেই এখানে। দেখ কী করে সম্পর্কে প্রমাণ করবো, ভালো করে বুঝবি সবাই। একটু আগে আমরা প্রমাণ করেছি না যে এ যদি একটা ভেক্টর হয়, এর সমান্তরাল ভেক্টরটা কত হবে? m × a। প্রমাণ করেছি না? ঠিক আছে, আচ্ছা।
আচ্ছা, ওখানে সমান্তরাল বা কোলিনিয়ারটা লিখতো, ওখানে সমান্তরাল অথবা কোলিনিয়ারও বলা হয়। কোলিনিয়ার মানে এক রেখীয়। ওই যে এম এ আর এম এ লিখেছিলাম না, দু নাম্বারটা যখন লিখেছিলাম, নোট প্রথম নোটটা যখন লিখিয়েছিলাম, ওখানে দেখ 2 নম্বরটা লিখেছিলাম এ ভেক্টরের সমান্তরাল অথবা লিখে রাখ, অথবা এক রেখীয় ভেক্টর হলো এক রেখীয়, মানে একই সরলরেখায়, ঠিক আছে, বা সমরেখীয় লিখলেও হবে। সমরেখীয় ভেক্টরটি হলো এম এ। কই লিখেছিস তুই? হ্যাঁ এম এ, হ্যাঁ, যেখানে সমান্তরাল লিখেছিলাম না, তাহলে এম এ হবে। ঠিক আছে, ভালো করে বুঝবি এবার সবাই। তাকাবো আমরা কি করছি বল, এখান থেকে এ বি ভেক্টরটা বের করলাম, কত আছে বলতো? এ বি ভেক্টর মানে কত হয়? ও বি ভেক্টর মাইনাস ও এ ভেক্টর। তাহলে কি হবে? 3 থেকে 2 যায় আই ক্যাপ, তারপরে -5 + 1 মানে -4 জে ক্যাপ, আর কে -3 করলে 2 কে ক্যাপ। ওকে, সিমিলারলি আমরা বিসি ভেক্টর বের করলাম, ঠিক আছে। তো বিসি ভেক্টর কত হবে? ওসি মাইনাস ওবি। বল এটা কত হবে? মানে সি থেকে বি বিয়োগ করবো, তাহলে -4 আই ক্যাপ আর 11 প্লাস মানে 16 জে ক্যাপ, 9 থেকে 1 যায় 8 কে ক্যাপ। লিখে দিয়েছি। আচ্ছা, কেউ বুঝতে পেরেছিস যে এ বি ভেক্টর সমান হচ্ছে 4 ইন্টু, না সরি, এ বি ভেক্টর সমান হচ্ছে 1/4 ইন্টু বিসি ভেক্টর। দেখতো টাকা, বিসিকে 1/4 দিয়ে গুণ করলে এবি ভেক্টর পাওয়া যাচ্ছে না? এই যে বিসিটা, একে 1/4 কর, মানে -1/4, -1/4 হচ্ছে কি? এইটাকে -1/4 দিয়ে গুণ করলে, তাই কেন -1/4? এখানে মাইনাস আই আছে, সরি আই আছে, হ্যাঁ ঠিক আছে। এইটার সঙ্গে এটা দেখবো, আমি এদিকে চলে যাচ্ছি দেখতে। এটার সঙ্গে এটা দেখ, এটাকে -4, এখান থেকে -4 কমন নিলে এটা আসছে, তো তার মানে -1/4 গুণ করলে এটা আসবে। এবার আমি কি বললাম, যখন দুটো ভেক্টর এ আর এম এ, এই ভেক্টর দুটো কি বলা হয়? সমরেখীয় বা সমান্তরাল বলা হয়, তাই তো? বলা হয় তো, বলা হয়। তাহলে এ বি ভেক্টর আর বিসি ভেক্টরটাকে সমরেখীয় বলতে পারবো, কারণ এ বি সমান কোনো একটা ধ্রুবক কিন্তু বেশি চলে এসছে। অতএব দিয়ে লিখি আমরা, অতএব এ বি ও বিসি দুটি সমরেখীয় ভেক্টর। এবার লিখব, যেহেতু এ বি এর অন্তিম ও বিসি এর প্রারম্ভিক বিন্দু দুটি একই, তাই তো? এ বি এর যেটা শেষের ভেক্টরটা কত, বিন্দুটা, সেটা বি, আর বিসি এর প্রথমটা কত? বি। তাহলে যখন এ বিতে শেষ হচ্ছে, বি তো আবার বি দিয়ে শুরু হচ্ছে, তার মানে অবশ্যই এ বি সি তিনটে কী বিন্দু হবে? সমরেখীয় বিন্দু হবে, তাই তো? অতএব দিয়ে এ বি সি বিন্দু তিনটি সমরেখ। এটা আমরা চাইলে এ বি আর এসি দিয়েও করতে পারতাম। এসিটাও এ বি সমান কোনো একটা ধ্রুবক কিন্তু এসি আসতো। বোঝাতে পারলাম কি করে করলাম? এ বি বিসি করেছে, তো চাইলে কেউ এ বি এসি দিয়েও করতে পারতিস। দেখতে এ বিটাও কোনো একটা ধ্রুবক কিন্তু এসি আসতোই, ঠিক আছে? হ্যাঁ, ওই যেহেতু ধ্রুবক, ওই জন্যই বলতে পারছি এ বি বিসি সমরেখীয়। এ বি বিসি সমরেখীয়, তার মানেই তো হচ্ছে, আবার দেখ, এ তো বিতে শেষ হলো। একটা জিনিস ভেবে দেখ না, তুই বলছিস এ বি, আচ্ছা এ বি মানে এখানে এ, এখানে বি, আবার বলছিস বি সি, তার মানে কি? খুবই স্বাভাবিক, এরা একই লাইনে আছে, একদমই স্বাভাবিক জিনিস না? এ বি আর বিসি সম লাইনে আছে, তার মানে কি? অবশ্যই এ বি সি একই লাইনে আছে, পাতি জিনিস। আশা করি বোঝাতে পারলাম অঙ্কটা। 6-এরটা বুঝতে পেরেছিস? কথা না শ্রেয়া, ডোন্ট কথা। আচ্ছা ঠিক আছে, চল, ঠিক আছে, দেখ তাকাই দিবি, টাকা। তো বিসিটা কত পেয়েছিলি তুই বল? -4টা কমন নিলে কত আসলো বল? এ বিটা আসলো, তো -4টা কমন নিয়ে এ বি আসলো। তা আমি তো এখানে এ বি লিখেছি, তাহলে এ বি সমান -1/4 বিসি হবে না? এটা তো নিচে চলে আসলো।
এখানে -4 হোক না, হ্যাঁ এখানে তো বুঝলাম, ও এখানে -1/4 ওইখানেই লিখে দিয়েছিল। না ওখানে হবে না তো, এখানে -4 লিখতে হবে। আলটিমেটলি এবি সমান সমান -1 বেশি হবে। ঠিক আছে, বুঝতে পেরেছিস? ডোন্ট ঝগড়া। হ্যাঁ ঠিক আছে, তাকা এদিকে। দশ নাম্বারটা কে করতে পারছে দেখি, উদাহরণ 10। আচ্ছা শোন, আরেকটা বলছি, একটু তাকিয়ে নে 8-এরটা, উদাহরণ 8-এর দিকে তাকা সবাই, যাদের হয়নি পরে করবি, আগে তাকা, উদাহরণ 8-এর দিকে তাকা একবার, পরে লিখে নিবি। 8-এরটা একবার দেখ, ও তুই লেখার সময় দিব তো, 8-এরটা একবার দেখ না। আরে 8-এরটা পর, 8-এরটা পর কী লেখা আছে? এ বি এবং সি এর অবস্থান ভেক্টর দেওয়া আছে, দেখাও যে তিনটির সমযোগে একটি সমকোণী ত্রিভুজ উৎপন্ন হয়, তাই তো? এ বি সি দেওয়া আছে, তাহলে কী করবি? এ বি ভেক্টর বের করবি, বিসি ভেক্টর বের করবি, এসি ভেক্টর বের করবি। এবার প্রত্যেকটারই মডিউলাস বের করি। মডিউলাস বের করলে কী বের হয়? দৈর্ঘ্যটা বের হয়, তাই তো? তাহলে তুই যদি এবি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাস, বিসি পেয়ে গেলি, এসি পেয়ে গেলি, ভালো করে বুঝছিস তো কী বলতে চাইছি? দেখ করেওছে, দেখ প্রথমে এবি ভেক্টর বের করলো, তারপর তার মড বের করলো, তারপরে বিসি করলো, তার মড বের করলো, সিমিলারলি এসিএ করলো, তার মড বের করলো। করার পর এবার বল সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে কী হয়? অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। দেখবি এই যে বাহু তুই দৈর্ঘ্যগুলো পেলি, কোনো দুটোর স্কোয়ারের যোগফল 3 নাম্বারটার সাথে সমান হয়ে যাবে, তখনই প্রমাণ হয়ে গেল সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, হালকা আছে, এটা হয়ে গেল। তাহলে করতে পারবি? 10-এরটা করে দেখা আমাকে, এটা লিখে 10-এরটা করে দেখা। তাই 10 নাম্বার করতে পারিস নি? 10 নাম্বারটাতে কী বলেছে পড়েছিস? এই ভেক্টরের অভিমুখে একটি ভেক্টর নির্ণয় করো যার মান 14 একক। তো তোদেরকে আমি কি লিখেছিলাম? এই একটা ভেক্টরের অভিমুখে একক ভেক্টর শিখেছিলাম না? এ ভেক্টরের অভিমুখে কি শিখেছিলাম? একক ভেক্টরটা কত হবে? এ ক্যাপটা এ ভেক্টর বাই মডিউলাস অফ এ ভেক্টর। তাহলে যেটা এটা বেরোলো এর মানটা কত? 1। কোশ্চেনে কত চেয়েছে? মান কত চেয়েছে? 14। তো যেটা অ্যান্সার আসবে 14 গুণ করে দেবো, হয়ে গেল অ্যান্সার। তাড়াতাড়ি কর, দেখ করা তো আছে বইয়ে। এ ভেক্টরকে মড এ দিয়ে ভাগ করেছে, বেরিয়ে তাকে 14 দিয়ে পরে গুণ করে দিয়েছি, হয়ে গেল। পাতি অঙ্ক। উদাহরণ 19 কি বলেছে দেখ, বলেছে এক ভেক্টর পদ্ধতিতে প্রমাণ করো যে একটা ত্রিভুজের মধ্যমা 3টি সমবিন্দু। ঠিক আছে, একটা ত্রিভুজ নিলাম, এই একটা ত্রিভুজ, বলছে মধ্যমা কী জিনিস রে বাবা, চল এ বি সি। আচ্ছা বিসিতে একটা মধ্যবিন্দু আছে, সেটাকে ডি নিলাম, আর এই যে এ ডি যোগ করলাম, এটাকে বলা হচ্ছে একটা মধ্যমা। এই যে এসি বাহুর তার একটা মধ্যবিন্দু আছে, তো সেটাকে নিলাম ই, আর এই যে বি আর ই যোগ করলাম, সেটাকে বলা হচ্ছে আরেকটা মধ্যমা। এই যে এখানে একটা বিন্দু আছে, সেটা হচ্ছে গিয়ে এফ, আর এই যে যোগ করে দিলাম সি এফ, এটাকে বলা হচ্ছে আরেকটা মধ্যমা। প্রমাণ করতে বলেছে যে এই তিনটে মধ্যমা একটা বিন্দুতে মানে সমবিন্দু, মানে একটা বিন্দু দিয়ে আছে, সেটা প্রমাণ করতে বলেছে। ঠিক আছে, কোশ্চেন সবারই ক্লিয়ার? তো আমি ধরি আগে, ধরি এ বি সি একটি ত্রিভুজ, মিডিয়ান এবিসি একটি ত্রিভুজ ও এ কমা বি কমা সি বিন্দুর, এই কথা বলছিস কারে? অবস্থান ভেক্টর যথাক্রমে এ বি ও সি। অতএব ও এ ভেক্টরটা হচ্ছে গিয়ে এ ভেক্টর, ও বি ভেক্টরটা হচ্ছে গিয়ে বি ভেক্টর, ও সি ভেক্টরটা হচ্ছে গিয়ে সি ভেক্টর। এতদূর কারো কোনো অসুবিধা? জাস্ট তিনটে বিন্দু নিয়েছি, তিনটে অবস্থান ভেক্টর নিয়েছি, ঠিক আছে? আচ্ছা, তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর কত? বি। সি বিন্দু না, ও যেখানে কোথাও একটা নিয়ে নে, ও কোথাও একটা নিয়ে নে, ঠিক আছে? ও এর সাপেক্ষে সবগুলো আলোচনা করছি। মিডিয়াটা ও কেন হবে? ও কখনো হবে, ও যে কোনো কথা একটা প্রারম্ভিক বিন্দু আমাদের, ঠিক আছে? ওকে, সবাই লিখে দিয়েছি এগুলো। লেখার পর এবার আমাকে বল, ডি বিন্দুটা বিসি বাহুর মধ্যবিন্দু, তার মানে কত রেশিওতে ভাগ করছে? 1:1। তাহলে কত লিখবো ডি বিন্দুর? যদি আমি লিখি পজিশন ভেক্টর, কত লিখবো? 1 × c + 1 × b ডিভাইডেড বাই 1 + 1, বেসিক্যালি b + c/2। অতএব
অতএব দিকে যেহেতু আগে লিখি যেহেতু ডি হলো বিসি বাহুর মধ্যবিন্দু, তাই ডি বিন্দুর অবস্থান ভেক্টর ও ডি সমান সমান কত হবে বলতো? বি প্লাস সি ডিভাইডেড বাই 2। ঠিক আছে, এবার ধরলাম দড়ি G1 একটি বিন্দু, G1 একটি বিন্দু, এডি রেখাংশকে দুই ইস্টু এক অনুপাতে বিভক্ত করে, অন্তর্বিভক্ত লিখে দেয়। অতএব ও G1, এই আগে বুঝে না সবাই, পরে লিখবি। টাকা কি বলতে চাইছি আমি বলতে চাইছি এডির উপরে একটা বিন্দু নিলাম G1, ভালো করে বুঝ কি করলাম। এডির উপরে একটা বিন্দু নিলাম G1, যেটা কি না এইটাকে 2:1 অনুপাতে বিভক্ত করে। ক্লিয়ার কথাটা আমার? তাহলে আমাকে বল, আমি কি এর পরিসীমাটা জানি তো, এ আর ডি এর পরিসীমা জেনে গেছি একটু আগে, কত জেনেছি? বি প্লাস সি বাই 2। তাহলে আমি এই 2:1 আর পরিসীমাটা ইউজ করে G1টা পেয়ে যাবো না? তাহলে অতএব দিয়ে ও G1টা কত হবে বল? 2 ইন্টু কত গুণ হবে এর পজিশন ভেক্টর, তার মানে কত আছে সেটা 2 ইন্টু বি প্লাস সি বাই 2 প্লাস দিয়ে 1 ইন্টু কত হবে ওটার পজিশন ভেক্টর, মানে কত হবে সেটা এ, আর তাকে কত দিয়ে ভাগ করবো? 2 প্লাস 1। বুঝছিস সবাই? তাহলে কী হলো দেখতো, 2 কেটে গেল, আলটিমেটলি কত পেলাম? এ প্লাস বি প্লাস সি ভাগিত 3 পেলাম, সবাই পেলাম একটা। আচ্ছা, অনুরূপে লিখবো, হ্যাঁ অনুরূপে যদি G2 ও G3 দুটি G1 G2 বিন্দুগুলি ও যে কোথাও একটা নিতে পারিস প্রারম্ভিক, যে কোথাও, এখানে একটা নিয়ে নে বা এখানে নিয়ে নে, এখানে নিয়ে নে, কোথাও একটা নিলেই হবে প্রারম্ভিক বিন্দুটা। ঠিক আছে, কোনটা? ও G1 বুঝলি না? না, জি এর পজিশন ভেক্টর, G1 এর পজিশন ভেক্টর কী হবে, কী করে বের করতাম? এম ইন্টু বি এন ইন্টু এ ডিভাইডেড বাই এম প্লাস এন, সূত্রটা লিখালাম যে একটু আগে। হ্যাঁ, তাহলে 2 ইন্টু এ ডি এর পজিশন ভেক্টর, তো কত ডি এর পজিশন ভেক্টর? বি প্লাস সি বাই 2। 1 ইন্টু এর পজিশন ভেক্টর কত আছে? এ আছে, হ্যাঁ তাহলে লিখেছি। আর ভাগিত কত হবে? এম প্লাস এন, মানে 2 প্লাস 1, ওটাই তো লিখেছি, অসুবিধা কোথায়? G2 বিন্দুগুলি বিই ও সি এফ এর মধ্যবিন্দু, না সরি, বিই ও সি এফ এর মধ্যবিন্দু হয় ও 2:1 অনুপাতে বিভক্ত করে আমার ফোনে আওয়াজ হচ্ছে? ছুটি দিব না আজকে। এই হ্যাঁ, একবার বুঝিয়ে দিই, পরে লিখবি সবাই। সবাই বুঝে না, একবার দেখে না কী হলো ব্যাপারটা। এত দূর সকালে অসুবিধা হয়নি তো?
এবার আমি এটাই বলতে চাইলাম তাকে না সবাই, আবার যদি একটা G2 বিন্দু নিতাম কার উপরে, BE এর উপরে, ঠিক আছে, আর G3 একটা বিন্দু নিতাম কার উপরে, CF এর উপরে, দেখ আবার যদি ধরতাম যে হ্যাঁ ওরাও 2:1 অনুপাতে বিভক্ত করছে, আবার দেখানো যেত যে ও G2 বা ও G3 সব কি আসছে, A + B + C বা C/3 আসছে। তাহলে লক্ষ্য কর, ও G1 ও যা, ও G2 ও যা, ও 3, তিনটেই সেম বিন্দু হয়ে যাচ্ছে না, ওটাই লেখা হচ্ছে। তাহলে দেখ ও G1 ও G2 ও G3 তিনটি একই বিন্দু, ও G1 G2 যে তিনটি একই সাধারণ বিন্দু জিতে ছেদ করছে, তাহলে অতএব মধ্যমাতে কী হলো, তাহলে সমবিন্দু হয়ে গেল। ঠিক আছে, বুঝতে পেরেছিস? হ্যাঁ হ্যাঁ, ছুটি ছুটি ছুটি, তুই ঘাবড়াস না, হোমওয়ার্ক দিয়ে ছুটি হয়ে যাবে। হোমওয়ার্ক দিয়ে দিই, হোমওয়ার্ক দিব না, হোমওয়ার্ক নিবি না নিবি না, দিন দিন দিন, রবিবার, ইয়েস, দুটো মানে দুটো, এক্সাক্ট দুটো, দুটো বললেও তো আসে না, যে আসছে না পরের দিন ব্যবস্থা হবে। তো আসে না। আমি আমি রেয়ার লেট হয়, রেয়ার। আমি দুবার বাড়ির পাক ও চল, ঠিক আছে, বাড়ি পাক দিয়ে এসে আচ্ছা ঠিক আছে, তারপর রেয়ার লেট হয়, বললাম হয় না, আমি বলছি না তো। দিন হয়েছে। আমার মতো টাইমে কেউ আসে বল, তাহলে আমি তো রেয়ার লেট করি, বলছি তো। চল এই হোমওয়ার্ক লিখ, হোমওয়ার্ক। সুয়াদুটাই বলেছে, কুড়িতে ঢুকেছি, তাও সেটা তুই হোমওয়ার্ক লিখ, হোমওয়ার্ক। উদাহরণ 3, 5, 3, 5 লিখেছস, 8। আচ্ছা একটা জিনিস বলতে ভুলে গেছি, যদি একটা ভেক্টর হয় মনে কর 2i ক্যাপ 3j ক্যাপ 4k ক্যাপ, 2, 3, 4কেই বলা হয় ওই ভেক্টরটা ডিআরএস। এই যে ডিআরএস শিখলাম না আমরা একটু আগে, কোনো একটা ভেক্টরের, এই যে ভেক্টরটা মনে কর, একটা ভেক্টর নাম দিচ্ছি, মনে কর একটা আর ভেক্টর, সেটাকে লেখা হয়েছিল 2i ক্যাপ - 3j ক্যাপ + k ক্যাপ। তাহলে এই ভেক্টরটার তোকে যদি কেউ ডিআরএস বা দিক অনুপাত জিজ্ঞেস করে, কত বলবি? 2 - 3 আর 1। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, ডিআরএস ডিসিএস নিয়ে আরও আলোচনা পরে হবে, আপাতত হোমওয়ার্ক লিখ। কতদূর পর্যন্ত হোমওয়ার্ক লাস্ট বলেছি আমি? 8 পর্যন্ত, তাই তো? 11, 12, 13, 16টা নেক্সট চ্যাপ্টার হবে, এই চ্যাপ্টারটা খুব ভারী হয়ে যাবে, 16 অঙ্কটা। 21, 22, এমসিকিউ অল, এমসিকিউ অল। ব্যাস, দেখা হচ্ছে কবে? সানডে 2 PM, 2 PM এর পর, 2:05 পর যারা ঢুকবে